দর্শক, ঈদ মোবারক। আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় চাইলেন দেশবাসী সহায়তা। এই দেশটি ২০ কোটি মানুষের দেশ, কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। আজও রাজধানী ছেড়েছেন অনেকে। তৃতীয় দিনেও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে অনেক এলাকায়। খুলনার সোনাজাঙ্গায় বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার। পারিবারিক কলহের জেরে হত্যা ধারণা পুলিশের। শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। প্রথম দিনে দেশে ফিরবেন ৫,০০০-এর বেশি মুসল্লি। এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। আমি মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়ে গেছি। আল্লাহর ঘরে গেছি, খুবই ভালো লাগছে, খুবই শান্তি লাগছে। ধর্মমন্দির কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এটা আসলে অভূতপূর্ব একটা সাপোর্ট। হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫৮৩ জনে। হাসপাতালে বেড়েই চলছে রোগীর ভিড়। ৮ দিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। একটি ফ্লোরে বেকারি সন্ধান। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল আরও ৩ দিন। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। ৩ তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। জানুয়ারিতে শুরু হবে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ। যাত্রী পরিবহনের পাশাপাশি বাড়বে উত্তরাঞ্চলের খাদ্যশস্য রপ্তানিও। শাকসবজি সহ ফলমূল যেগুলো রপ্তানি করা যায়, সেগুলো সেক্ষেত্রে করা সম্ভব। বিদেশি ইনভেস্টরের মাধ্যমে এটা করার সম্ভাবনা বেশি, কারণ অনেক টাকা যেহেতু ব্যয় হয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনটি স্মরণে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ পরিচালনা করতে চায় বিএনপি সরকার। জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে যার ভূমিকা এখনও রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক, সেই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জিয়া উদ্যানে জনতার ঢল। দীর্ঘ ২ দশক পর বাবার শাহাদাত বার্ষিকীতে সমাধিতে এসে আবেগপ্রবণ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আরেকবার শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একদল শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতিতে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ। ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়, এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। পরে প্রথমবারের মতো বাবার শাহাদাত বার্ষিকীতে দলের চেয়ারম্যান হিসেবে সীমিত আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। রাজধানী স্কুল থেকে শুরু করে ঢাকা মহানগরের উত্তরের শ্যামলী, বাংলা কলেজ, মিরপুর, পল্লবী, ইসিবি, কুড়িল ও বাড্ডায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ গঠনে কাজ করছে সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আপনার কিভাবে দেশ গঠন করতে হবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই দেশটি কারো একার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের দেশ। কাজে যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। দেশবাসীকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তারেক রহমান। শুধু সরকার না, সরকারের সাথে সাথে আপনারা এই দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে, প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
পরে ঢাকা মহানগরীর দক্ষিণের 8টি স্থানে দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। সংসদীয় আসনের বাইরে নয়াপল্টনেও উপহার সামগ্রী বিতরণের আয়োজন ছিল। বিএনপির 5টি সহযোগী সংগঠনের উদ্যোগে কয়েকশো অসহায় মানুষের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও সড়ক ও রেলপথে ছিল ঘরমুখো মানুষের ভিড়। নানা প্রয়োজনে ছুটি শেষের আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ যাত্রী। তবে কিছু রুটে পাওয়া গেছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। ঈদের তৃতীয় দিন, আজও পরিবার প্রিয়জনের টানে ঘরমুখো বহু নগরবাসী। সকাল থেকে আন্তনগর বাস কাউন্টারগুলোয় চোখে পড়ে যাত্রীদের অপেক্ষা, ছোটাছুটি। ভিড় আর ঝক্কি এড়াতেই ঈদের পর তাদের এই যাত্রা। মেয়ে চাকরি করে, মেয়ের কাছে মেয়েও আসছে। আমি একটা ইয়েতে চাকরি করি, মাদ্রাসার চাকরি করি, সেখানে মানে ছুটি দেয়নি, এই কারণে হয়ে যাচ্ছে। ভাবির বাসায় গেছিলাম মিরপুরে, তার জন্য গোস্ত নিয়ে তারপর বাড়ি যাচ্ছি। অবশ্য কর্মস্থলে ফেরা নগরবাসীর চাপ এখনও শুরু হয়নি সেভাবে। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে আজ রাত থেকেই বাড়তে পারে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। হালকা পাতলা আছে, গাড়ি ঘোড়া কম, তো সব ঈদ করতে ওই মাথায় গেছে, এই জন্য এদিকে গাড়ি খুব কম। 31 তারিখ থেকে আপনার আগামী সপ্তাহ পর্যন্ত ফেরার যাত্রী অনেক চাপ বেশি থাকবে। আজকে তো শনিবার, আপনার হচ্ছিল আজকে রাতের থেকে মোটামুটি আপনার ফুল আসবে, কারণ কালকে যেহেতু রবিবার অনেক অফিস আদালতে খোলা আছে। এদিকে রেলপথেও দেখা গেল ঘরমুখো মানুষের তাড়া। ফিরতি পথের ভিড় এড়াতেই এরই মধ্যে ঢাকায় পৌঁছচ্ছেন অনেকে। এত যানজটে ভয় লাগে যদি অ্যাক্সিডেন্ট করি, আর বছর তো অনেক কি হয়েছে এই জন্য। ঈদের সময় গরু কাটা নিয়ে একটু ঝামেলা থাকে, তাই ঈদের পরে যাওয়া আর কি। হয়তো আরো বেশি ভিড় হয়ে যাবে মানুষের, ছোট বেবি নিয়ে, এই জন্য একদিন আগেই আসলে ঢাকায় ব্যাক করা। ঈদের পরের এই যাত্রায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফিরতি পথেও যাতে এমনই স্বস্তি থাকে সেই দাবি তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েও ব্যর্থ ঢাকার 2 সিটি কর্পোরেশন। শনিবারও ঢাকার দক্ষিণ সিটির নারিন্দা, যাত্রাবাড়ি, বকশীবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্যের স্তূপ দেখা যায়। সিটি কর্পোরেশন বলছে গত 3 দিনে দক্ষিণ সিটি থেকে কমপক্ষে 29,000 টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যেই 4টি হাট পরিষ্কার করা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ছিল 2 সিটি কর্পোরেশনের। তবে প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর অনেক এলাকায় এখনও পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। সকালে ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা এলাকার বিভিন্ন সড়কে কোরবানির পশুর বর্জ্যের স্তূপ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, 2 দিন আগের বর্জ্যও পড়ে আছে এখনও। দুর্গন্ধে টেকা দায়। বেলা 12টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা সড়কে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমের উপস্থিতি দেখে বাড়ে পরিচ্ছন্নতার তোড়জোড়। রক্ত এখানে সব পুরা রয়েছে, দেখেন না এখানে পরিবেশ কেমন হয়ে রয়েছে। সুইপার আসে না ময়লা নিবার জন্য, কারা করবো এখানে, কারা চাপক পরিষ্কার করবো। আমাদের এখানে গন্ধ খেলা যায় না, তারপর অনেক সময় গোবর থাকে, পরিষ্কার করা হয় না। কিন্তু আমাদের এখানে দেখেন ময়লা এখনো পরিষ্কার করা হয়নি। এটা ব্যর্থতা, এটা দায়টা কে নিবে? এদিকে সন্ধ্যায় বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই নগরীকে পরিষ্কার রাখার দায়িত্ব সবার। আমরা মোটামুটিভাবে ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা প্রতিদিনের বাসাবাড়ির যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো থাকে তা অব্যাহতভাবে পরিষ্কার করা হবে। আমাদের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখা, সেই কারণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 18,344 টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি। এই নগর সকলের, এই নগর আপনার আমার সবার, আমাদের সকলের দায়িত্ব রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় ঘর থেকে নানি ও 2 নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন নানি বেবি বেগম, 13 বছরের নাতির শামীম ও 7 বছরের মুস্তাকিম। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেবি বেগম, তার মেয়ে ফাতেমা, ফাতেমার বর্তমান স্বামী রফিকুল ও ফাতেমার প্রথম পক্ষের 2 সন্তান সহ ওই বাসায় ভাড়া থাকতেন।
বিকেলে তালাবদ্ধ অবস্থায় ঘরটি থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তালা ভেঙে বিছানার নিচ থেকে নানি, ট্রাঙ্কের ভেতর থেকে শামীম ও ঘরের ওয়ার্ড্রপ থেকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় ফাতেমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। পলাতক রয়েছে রফিকুল ইসলাম। পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগমের স্বামী রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস, তার কাছ থেকে বাকি খবরটা জানার চেষ্টা করব। প্রবীর, হত্যার কারণ সম্পর্কে কিছু জানা গেল কিনা, পুলিশ কি বলছে? যে জায়গাটিতে রয়েছে ঠিক আমাদের বাম পাশের যে বাড়িটি, এটি সোনাডাঙ্গা থানাধীন দারুল আমান মসজিদের যে গলিটি, সেই গলির এটা রফিকুল ইসলামের বাড়ি। 3টি মরদেহ উদ্ধার হয়েছে। একটি মরদেহ আগেই গাড়িতে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন আরও একটি মরদেহ গাড়িতে তোলার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টম করার জন্য এটি নেওয়া হচ্ছে। তার আগে সুরতার রিপোর্ট বা প্রতিবেদন সম্পন্ন করেছে পুলিশের পক্ষ থেকে, এটি সম্পন্ন হয়েছে। এটি হৃদয় বিদারক ঘটনা। গত 3 দিন ধরে এই বাড়িটি তালাবদ্ধ ছিল। সে কারণে 3 দিন পর যখন দুর্গন্ধ বের হতে থাকে তখন আশেপাশের লোকজন 999-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে একে একে 3টি লাশ উদ্ধার করেছে। আপনি বলেছেন যে কিভাবে 3টি লাশ উদ্ধার করা হয়েছে। নানি যে বেবি বেগম, তার লাশটি খাটের নিচে থেকে, এবং শামীম 13 বছর বয়সী, সেটি ট্যাঙ্কের উপর থেকে, এবং মোস্তাকিম একটি ওয়ার্ড্রপের যে বক্স থাকে সেই বক্স থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরই এই সন্তানদের মা যিনি মেরি বেগম, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, এবং রফিকুল ইসলাম তার যে দ্বিতীয় স্বামী তিনি পলাতক রয়েছে। কিছু সময় আগে মাসুম ব্যাপারী, যার প্রথম স্বামী, এখানে এসে কান্নাকাটি করেছিল। তিনি বলেছিল যে এদের মধ্যে কলহের কোনো বিষয়গুলো ছিল, হয়তো সে কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বা অন্য কোন কারণে হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বলেছে সেটি তদন্তনাধীন রয়েছে, তদন্ত শেষে আসলে এইগুলো তারা বলতে পারবে। তবে এখানে পুলিশের বিভিন্ন দপ্তর কাজ করছে, বিভিন্ন উইংস কাজ করছে, র্যাব কাজ করছে, সিআইডি কাজ করছে। সকলে মিলে একটি হয়তো আগামীকালের মধ্যেই এই হত্যার রহস্য তারা উদ্ঘাটন করতে পারবে বলে আমাদেরকে জানানো হয়েছে। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে। হামের উপসর্গে গত 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে 583 জনে দাঁড়িয়েছে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন আরও 134 জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে 366টি সিটেই রোগী ভর্তি আছে। কেউ কেউ চিকিৎসাধীন 24 দিনেরও বেশি সময় ধরে, বাকিরা আছেন অন্তত 1 সপ্তাহ। আইসিইউতে রোগী আছে 49 জন। প্রাপ্তবয়স্কদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুত। স্বাভাবিক হামের লক্ষণের পাশাপাশি খিঁচুনি সহ অন্য উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার 419 জন হজ যাত্রী নিয়ে শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম ফিরতি হজ ফ্লাইট। এবারের হজের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও প্যাকেজের দাম কমানোর আহ্বান জানান হাজিরা। দীর্ঘ সফরের ক্লান্তি, তবুও দেশের মাটিতে পা রেখেই উচ্ছ্বসিত সৌদি ফেরত হাজি ঠাকুরগাঁওয়ের রফিকুল ইসলাম। সহধর্মিনীকে নিয়ে সুষ্ঠুভাবে কাবা শরীফ তাওয়াফ করতে পেরে এই তৃপ্তির হাসি তার। আমি ভাষায় বলতে পারবো না সে জিনিসটা, আমার মনের অনুভূতি। তবে আমি মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়ে গেছি। একই অনুভূতি নিয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন প্রথম ফিরতি হজ ফ্লাইটের 419 হাজি। সবার চোখে মুখেই পবিত্র হজ সম্পন্ন করার প্রশান্তি। মানে বড় ভাবনা, এটা সবারই আসলে মুসলমান মাত্র প্রয়োজন। লাভান মালায় তো গেছি, থাকছি, খুবই খারাপ লাগছে, তবু আল্লাহর ঘরে গেছি, খুবই ভালো লাগছে। জীবনে প্রথম হজ, আনন্দ লেগেছে, অনেক ভালো লেগেছে। ফিরে আসা হাজিদের অনেকেই সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট। জানালেন দোয়া চেয়েছেন বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, বিমান সার্ভিস আমরা ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। ধর্ম মন্দিরের কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং সৌদি কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনা করেছেন এটা আসলে অভূতপূর্ব একটা সাপোর্ট। চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনকে হজ করার সুযোগ দিয়েছিল সৌদি আরব। তবে হজ প্যাকেজের উচ্চ মূল্যের কারণে 79,164 জন হজে যান। তাই ভবিষ্যতে হজ প্যাকেজের দাম কমানোর আহ্বান জানান হাজিরা। ওই 8 লাখ, 9 লাখ, 10 লাখ না করে
5 লাখ 5.5 লাখ টাকার মধ্যে যদি হজের প্যাকেজ করা হয় তাহলে অনেক মানুষ হজে যেতে পারবে আলহামদুলিল্লাহ। একটু কমাইলে আমাদের সুবিধা হয়, এখানে অনেক লোকই ইনশাল্লাহ হজ করতে পারতো। প্রথম দিনই 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হাজি। পরে ধাপে ধাপে 30 জুন পর্যন্ত ফিরবেন বাকিরা। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানেরই স্বপ্ন থাকে পবিত্র হজ পালন করার, আর সেই স্বপ্ন পূরণ হয় উচ্ছ্বাস প্রকাশ করছেন সৌদি আরব ফেরত এই হজযাত্রীরা। ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া পুরো হজ ব্যবস্থাপনা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। তবে কিছু কিছু জায়গায় আরও উন্নতি করার জায়গা দেখছেন এসব হজযাত্রীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় সকালে স্বাস্থ্যমন্ত্রীকে প্রাথমিক রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি। অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘণ্টা এসি বন্ধ থাকার তথ্য মিলেছে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকার বিষয়টিও উঠে এসেছে। 6 নবজাতক মৃত্যুর কারণ জানতে হচ্ছে তদন্ত, জমা পড়েছে প্রাথমিক রিপোর্টও। এ অবস্থায় শনিবার রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, হাসপাতালের একটি ফ্লোরে বেকারির বা রুটি কারখানার সন্ধান মিলেছে। বেকারি চলে 2টা ইলেকট্রিক ইলেকট্রিক ওপেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। বেকারিতে ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশ দেখা গেছে। এর সাথে শিশু মৃত্যুর ঘটনায় কোনো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত হবে। মন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে সময় লাগবে আরও 4 দিন। এর আগে সকালে মন্ত্রীকে প্রাথমিক রিপোর্ট দেয় তদন্ত কমিটি। অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘণ্টা এসি বন্ধ থাকার তথ্য মিলেছে। যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে, যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। স্বাস্থ্যমন্ত্রী যখন ভেতরে, তখন হাসপাতালের সবগুলো গেটে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। বাধা দেয়া হয় সাংবাদিকদের প্রবেশে। এক পর্যায়ে কর্মীদের লেলিয়ে দিলে তারা চড়াও হয় সাংবাদিকদের উপর। ছিনিয়ে নেওয়া হয় কয়েকটি টেলিভিশনের ক্যামেরা। না 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 ভাই, সরি সরি সরি, হাসপাতালের দরজাগুলো কে লাগাইছে ভাই? আমাদের কোনো ঝামেলা হয় না। ঝামেলা না থাকলে নিরাপত্তা কটন কেন তাও? নিরাপত্তা কিছু না। কটনের কারণটা কি? কোনো কটন দিইনি আমরা। বেকারি তো আমাদের হাসপাতালের না, তো আপনারা এত বুঝেন না কেন কথা? এসব ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ক্যামেরায় কথা বলতে রাজি না। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার আগমনকে ঘিরে পুরো এলাকা জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুপুরে পুলিশের ডগ স্কোয়াড জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হবে না। সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুড়িয়ে দেয়। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তা, নেই যানজট, হর্নের বিকট শব্দ। প্রিয় শহরের অচেনা এই রূপ উপভোগ করতে অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই ছুটিকে আরও আনন্দঘন করতে পরিবার নিয়ে অনেকে ছুটে গেছেন বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায়। দর্শনার্থীদের জন্য এবারের আকর্ষণ ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। ঈদ এলেই চিরচেনা ঢাকার চেহারা পাল্টে যায়। যানজট আর কোলাহলপূর্ণ শহর পুরোটাই শান্ত ও ফাঁকা, শব্দ ও বায়ুদূষণও অনেকটা কম। ঈদের ছুটিতে যারা ঢাকায় আছেন, ফাঁকা রাস্তায় ফুরফুরে মেজাজে তারা ঘুরে বেড়াচ্ছেন। এর মাঝে নতুন এআই সিগন্যাল ও শৃঙ্খলাপূর্ণ চলাচল মানুষকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। ঢাকা শহর এত ফাঁকা থাকাতে এত ভালো লাগছে, বলার মতো না। এত মজার, সেটা আমার সেই ঢাকার ছোট সময়ের স্মৃতিকে রোমাঞ্চিত করে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়ে গেছে, এখন আর আগের মতো হাত দিয়ে ইশারা করে আমাদেরকে থামাতে হচ্ছে না।
ঈদের ছুটিতে বরাবরের মতোই চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। ছোট্ট শিশুদের নাম না জানা পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিতে মিরপুর চিড়িয়াখানায় নিয়ে যান অভিভাবকরা। নিজেরাও গাছগাছালির ছায়ায় কিছুটা অবসর সময় কাটান। আমি চিড়িয়াখানায় আজকে এসেছি, আমার এসে খুবই ভালো লাগছে। আমি প্রথমবারই ঢাকায় এসেছি, সেই জন্য আমার খুব ভালো লাগে। চিড়িয়াখানায় এবার নতুন অতিথি ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষ, যা সব বয়সী মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। ডোনাল্ড ট্রাম্পের নামের মহিষটি কি খাচ্ছে, কিভাবে চলছে, তার সব খুঁটিনাটি জানার আগ্রহ সবার মাঝে। শুধু রাজধানীবাসীই নয়, ঢাকার বাইরে থেকেও চিড়িয়াখানায় ছুটে আসছেন বহু দর্শনার্থী। মূলত ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই আসছি। মহিষটাকে দেখার জন্য বেশি ভিড় করতেছে, তাই বলা যায় সব মিলে আলহামদুলিল্লাহ সবাই খুবই খুশি, আমরাও খুশি। উপচে পড়া এই ভিড় সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে এবার কঠোর ব্যবস্থা নিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঈদকে কেন্দ্র করে এখানে দর্শনার্থীদের ঢল নামে। একজন দর্শনার্থী যাতে নিরাপদে চিড়িয়াখানা ভিজিট করতে পারেন, সেই জন্য প্রথমেই গেটে যাতে একটা জটলা তৈরি না হয়, আমরা সেখানে যে কিউ সংখ্যা এটি বাড়িয়ে দিয়েছি এবং টিকিট কাউন্টারের সংখ্যাও বাড়িয়ে দিয়েছি। ঈদের দ্বিতীয় দিনে প্রায় 1,30,000-এর বেশি মানুষ ভিড় করছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী বাবা ছেলের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহ শহর থেকে সিএনজি চালিত অটোরিকশায় স্ত্রী, 2 ছেলে ও শালিকাকে নিয়ে হালুয়াঘাটের বাড়িতে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হন জাহাঙ্গীর আলম ও তার ছোট ছেলে রোহন মিয়া। সিএনজিতে থাকা অন্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে খাদে পড়ে আহত হয়েছেন 17 যাত্রী। হবিগঞ্জে লুডো খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। বিকেলে বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সম্প্রতি লুডো খেলা নিয়ে রাতপুর গ্রামের কবির মিয়া ও নূর মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ হয়। বিকেলে এর জের ধরে কথা কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাখানেক চলে সংঘর্ষ। পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধানমন্ত্রীর পিতৃভিটা বগুড়ায় দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হতে যাচ্ছে 5 সুবিধা নিয়ে। পাশাপাশি থাকছে দ্বিতীয় রানওয়ে। বিমানবন্দরে যুক্ত হবে দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, সম্ভাব্যতা যাচাই শেষে ভূমি অধিগ্রহণ সহ বগুড়া বিমানবন্দরের সার্বিক কাজ শুরু হবে আগামী জানুয়ারিতে। তবে বিমানবন্দরটির নাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে রাখার কোনো সিদ্ধান্ত এখনও সরকারের নেই। বগুড়ার সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী আশা করেন, বিমানবন্দরটি হলে এশিয়া সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে উত্তরাঞ্চলে যাত্রী পরিবহন, খাদ্যশস্য রপ্তানি বাড়বে। আলমগীর স্বপনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। এ কারণে আওয়ামী লীগ সরকারের সময় অবহেলিত ছিল উত্তরের অন্যতম এই বাণিজ্যিক কেন্দ্র। তাই ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পিতৃভূমিতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার এরুলিয়ায় বিদ্যমান এয়ারফিল্ড এরিয়ায় এরই মধ্যে বিমানবন্দর নির্মাণের জন্য শুরু হয়েছে সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া। এরপর 1200 বিঘা জমি অধিগ্রহণের কাজ শেষে জানুয়ারিতে শুরু হবে নির্মাণ কাজ। তবে সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে না এই বিমানবন্দর। এর জন্য বিদেশি বিনিয়োগ ও সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি চুক্তির উপর জোর দিচ্ছে সরকার। জমি অধিগ্রহণ, ফিজিবিলিটি স্টাডি ইত্যাদি সব মিলিয়ে হয়তো এই বছরটা চলে যাবে। নেক্সট ইয়ারে গিয়ে আমরা চেষ্টা করব এটাকে শুরু করার জন্য। পিপিপি মডেলেও করতে পারি। দেশের আমরা ঋণের ভার আর বাড়াতে চাচ্ছি না। যদি আমরা পার্টনারশিপ বেসিসে সব কিছু করতে পারি তাহলে উইন উইন সিচুয়েশন থাকে। দক্ষিণ কোরিয়া, ওমান সহ, চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশের যারা ইনভেস্ট করতে চায় তারা অলরেডি যোগাযোগ করছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে, এবং বিদেশি ইনভেস্টরের মাধ্যমে এটা করার সম্ভাবনা বেশি, কারণ অনেক টাকা যেহেতু ব্যয় হবে। দেশের 4র্থ এই আন্তর্জাতিক বিমানবন্দরে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা। এর মধ্যে আছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী পরিবহন, কার্গো সুবিধা, বিমান ঘাঁটি ও প্রশিক্ষণ একাডেমি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে না থাকলেও সেই সুবিধা থাকবে বগুড়ায়। এখানকার বিমান ঘাঁটির বহরে যুক্ত থাকবে দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। এই বিমানবন্দর থেকে এশিয়া ও মধ্যপ্রাচ্যে যাত্রী ও পণ্য পরিবহনের টার্গেট সরকারের। আপাতত আমরা মধ্যপ্রাচ্য এবং এশিয়াকে টার্গেট করে আমরা এগোচ্ছি। কার্গো বিমানে ওই এলাকার আলু, সবজি
সহ উত্তর অঞ্চলের ক্ষুদ্র এবং ভারী শিল্প যেগুলো বিভিন্ন জায়গায় রপ্তানি হয়, এই যে শ্যালো ডিপ টেবল বা বিভিন্ন ধরনের পার্টস তৈরি হয়, এটা কিন্তু মায়ানমারে রপ্তানি হয়। এটাকে 2টা রানওয়ে দিয়ে করলে পরে লং লাস্টিং হবে। শাকসবজি সহ ফলমূল যেগুলো রপ্তানি করা যায় সেগুলো সেখান থেকে করা সম্ভব। পরিকল্পনা অনুযায়ী এগুলে 3 বছরে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শেষ করতে চায় সরকার। তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে বিমানবন্দরটির নামকরণের কোনো সিদ্ধান্ত এখনো নেই। নাম নিয়ে তো অনেক কিছু হয়, এক সরকার চলে গেলে আরেক সরকার এসে নাম চেঞ্জ করে। খুব ভালো হতো যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে দেওয়া যেত, তাহলে আমার কাছে এটা ভালো হতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট কি সিদ্ধান্ত নেন এটার ব্যাপারে এখনো আমি বলতে পারবো না। বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের পর নির্মাণ ব্যয় জানা যাবে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আনন্দকে আরও উৎসবমুখর করে তুলতে যমুনা ফিউচার পার্কে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ঈদ ফিয়েস্তা। দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সৌজন্যে আয়োজন করা হয় এই উৎসবের। ঈদের তৃতীয় দিনেও ফিউচার ওয়ার্ল্ডের শিশুসহ নানা বয়সী দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। শিশু কিশোরদের আনন্দ দিতে আয়োজন করা হয় আকর্ষণীয় ম্যাজিক শো ও বনিল মাস্কট পারফরমেন্স। এছাড়া শিশুদের জন্য ছিল বিভিন্ন রকম রাইডস। প্রথম দিন সকাল থেকেই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থী। পরিবারের সাথে আনন্দঘন সময় কাটাতে এমন আয়োজনকে স্বাগত জানান আগত দর্শনার্থীরা। এই উৎসব চলবে ঈদের 4র্থ দিন পর্যন্ত। জাম্পিং এর রাইডে চড়ছি আর স্লাইডে চড়ছি। ভালো লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এখানে অনেকগুলো রাইড আছে, আমি অনেকগুলো চলছি, অনেকগুলো মজাও আছে। নাগরদোলায় চলছি, নাগরদোলায় আমার অনেক বেশি মজা লাগছে। তারপর ডাইনোসরে উঠছি, ট্রেনে চড়ছি। এখানে অনেক ধরনের রাইড আছে আর আমার ছেলে অনেক এনজয় করেছে আজকে। অনেক সুন্দর, অনেক ভালো পরিবেশ। আমরা আরো চেষ্টা করতেছি নেক্সট টাইমে আরো যমুনা ফিউচার পার্কে আরো নতুন নতুন কিছু আসবে, আরো সবাই আনন্দ এনজয় উপভোগ করবে। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা বলে দাবি মার্কিন সেনাবাহিনীর। এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সাউথকম জানিয়েছে, শুক্রবার বেআইনি তৎপরতার খবর পেয়ে একটি নৌযানকে তাড়া করে তারা। মাদক পাচারে জড়িত ছিল সেটি। সাউথকম কমান্ডারের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স পরিচালনা করে অভিযান। হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। বেশ কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক বিরোধী অভিযানের নামে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, যার প্রধান টার্গেট ভেনেজুয়েলার নৌযান।